স্বাগতম সকলকে। আমি শিহাবুদ্দিন চৌধুরী এবং আমার সাথে আছে মাহবুব নাহিদ ভাই। আর আজকে আমরা চলে এলাম ইউসিএল এর পোস্ট অ্যানালাইসিস নিয়ে। গতকাল রাতেই ইউসিএল এর কোয়ার্টার ফাইনাল লেগ শেষ হলো এবং কোয়ার্টার ফাইনাল থেকে এখন পর্যন্ত চারটা টিমই সেমিফাইনালে থ্রু করে গিয়েছে। দুর্ভাগ্যবশত হলেও সত্য, আমাদের প্রেডিকশন এখন পর্যন্ত একটাও খাপে খাপ মিলে যায়নি। না মেলারও অনেক কারণ আছে। হ্যাঁ, অনেকগুলো আসলে মিসহ্যাপস এবং মিরাকেল কাইন্ড অফ খেলা এই কোয়ার্টার ফাইনাল লেগটা যেভাবে গিয়েছে দেখে মনে হয়েছে যে প্রত্যেকটা ম্যাচই প্রায় ফাইনালের সমতুল্য ছিল, যে পরিমাণে এক্সাইটমেন্ট এবং নার্ভ ছিল খেলাগুলায়। তো ভাই, প্রথম খেলাগুলোর থেকে আসি, যেটা হচ্ছে বার্সা পিএসজি এবং বরুসিয়া ডর্টমুন্ড বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ। আমি একটু প্রথমে টোটাল একটা রিক্যাপ করতে চাই ছোট পরিসরে। সেটা হচ্ছে যে প্রথম লেগে যে দুই দল আগানো ছিল তারা বাদ পড়েছে, বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ। এবং প্রথম লেগে দুইটা ম্যাচ ড্র হয়েছিল, রিয়াল সিটি আর হচ্ছে আর্সেনাল এবং বায়ার্ন আর্সেনাল। জি জি। তো ওই দুইটা ম্যাচের আবার পরে তো রেজাল্ট এসছে। তারপরে হচ্ছে দুইটা দলই কামব্যাক করছে এবং পিএসজিও কামব্যাক করছে আর বরুসিয়া ডর্টমুন্ডও কামব্যাক করছে। বরুসিয়া তো বলতে গেলে অসাধারণ কামব্যাক করেছে। তো এরা দুই দলই স্প্যানিশ দলকে হারিয়ে কামব্যাক করেছে। যেখানে আমরা ভেবেছিলাম অল স্প্যানিশ সেমিফাইনাল দেখব, সেখানে আসলে এখন সেমিফাইনালে মাত্র একটা স্প্যানিশ টিমকে রুলড আউট করেছে তারা দুইজনই। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে মাদ্রিদ কখনো ইতিহাদে ম্যাচ উইন করে নাই এবং বিগত 5 বছরে ম্যান সিটি ইউসিএল এ ইতিহাদে একটা ম্যাচও হারে নাই। রাইট। তো সেই জায়গাটা থেকে ঘুরে দাঁড়িয়েছে মাদ্রিদ। এই ম্যাচটা নিয়ে মানে সবচেয়ে বেশি টোটাল যে 8টা ম্যাচ হয়েছে এর মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ এবং সবচেয়ে বেশি আলোচনা করার মতো ম্যাচ আসলে ম্যান সিটি রিয়াল মাদ্রিদ সেকেন্ড লেগ, স্পেশালি সেকেন্ড লেগ। এরপরে আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আন্দ্রে লুনিন স্পেশালি এই টোটাল আসলে কথাবার্তার মধ্যে সবচেয়ে এটা ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে যে আন্দ্রে লুনিন তিনি হচ্ছে রিয়াল মাদ্রিদের থার্ড চয়েস গোলকিপার ছিলেন। সেইখান থেকে সে হলো এখন মাদ্রিদের জয়ের মহানায়ক। দা ওয়ালের মতো সেকেন্ড লেগে যে পারফরম্যান্সটা করেছে এটা আসলেই দুর্দান্ত। এবং আলোচনা এসেছে, অনেক বেশি আলোচনা এসেছে রোনাল্ডো আরাউহোর লাল কার্ডটা। তারপরে আলোচনায় এসেছে আসলে আরাউহোর লাল কার্ডটা নিয়ে দুইটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আসলে আরাউহোর যে লাল কার্ডটা একটা রেড কার্ড, যে আসলে একটা খেলার গতিবেগ এবং পুরো মোমেন্টাম ঘুরাই দিতে পারে, এটাই প্রমাণ পেয়েছে আমরা বার্সা পিএসজির। আমরা ম্যাচ বাই ম্যাচ আসবো, তার আগে আমি একটু শর্ট পয়েন্টগুলো বলতে চাই। এরপরে আরও কিছু জিনিস এখানে চোখে পড়ার মতো, সেটা হচ্ছে যে ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা কিন্তু আসলে তিনি তার কিছু হঠকারী সিদ্ধান্ত ছিল। তার প্রথম লেগে হঠকারী সিদ্ধান্তগুলো না হলে প্রথম লেগে কিন্তু সিটির পক্ষে রেজাল্ট আসতে পারতো, অ্যাডভান্টেজে থাকতে পারতো। এরপরে আরেকটা বিষয় যেটা আমরা কথা বলেছিলাম যে অভাগা যেদিকে চাহে সাগর ফুরিয়ে যায়, কিন্তু সেটা আসলে হয় নাই। অভাগা কিন্তু আসলে সেমিফাইনালে গেল, দেখা যাক যদিও সিটির সাথে খেলা। সেটাও কিন্তু কিমিকের আসলে অসাধারণ যেই উড়ন্ত একটি হেডার, সেই হেডারের কারণে কিন্তু দারুণ একটা গোল ছিল। তো এবারে আমরা আসলে ম্যাচ বাই ম্যাচ বা হচ্ছে টাই বাই টাই ছিল আসলে পুরাটা কোয়ার্টার ফাইনাল, টাই বাই টাই আসতে চাই। সেটা হচ্ছে যে পিএসজি বার্সার প্রথম ম্যাচটা, এই ম্যাচটা দেখে মনে হয়েছে যে বার্সেলোনা এবার নিঃসন্দেহে ফাইনাল পর্যন্ত খেলবে। একদম বিলিভ ইট অর নট, আমি অ্যাজ এ বার্সা ফ্যান হিসেবে বলছি না, প্রত্যেকেই যারা খেলা দেখেছে সবাই বলেছে যে বার্সেলোনার যে খেলাটা পিএসজির মাঠে তারা খেলেছে সেই হিসেবে তাদের আসলে ফাইনাল পর্যন্ত ফার্স্ট লেগের খেলা দিয়ে আর কি ফাইনাল পর্যন্ত, ইভেন দেন সেকেন্ড লেগেও কিন্তু তারা অ্যাডভান্টেজে ছিল গোল
দিয়ে আরেকটা ফেলেছিল, গোল অ্যাডভান্টেজ বাড়িয়েছিল আর কি গোল second দিয়ে লেগে। ফেলেছিল তাদের ওই লেগে হচ্ছে পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ংরা ব্যাক করে, অনেক মানে একটা টোটাল প্যাকেজ টিম থাকে। ফুল জ্যাম প্যাক টিম, যেটা রোনাল তার আরাউহোর- মধ্যে হোম গ্রাউন্ডে খেলা। রোনাল আরাউহোর মিসটা আসলেই এটা মানে এমন আরাউহো কিন্তু ভাই রেড কার্ডটা পাওয়ার আগ পর্যন্ত এমবাপ্পে অথবা পিএসজি যে অ্যাটাক ওরা একদমই সুবিধা কিন্তু করতে পারছিল না। কিছুই মানে কোনো হ্যাঁ, কোনো আরাউহো খেলাই একদম ছিল না। পকেট করে রেখেছিল, এক কথায় বলা যায়। আরাউহো পকেট কিন্তু করে খুব একটা রাখছে। বাজে ট্যাকেল কিন্তু আরাউহোর পক্ষ থেকে, আসলে এটা ট্যাকেল- এক্সপেক্ট করা যায় না। হ্যাঁ, এই এটা ট্যাকেলটা। ঠিক। ট্যাকেলটার বিষয়টা কি ছিল, এখানে অনেকে আসলে রেড কার্ডটা নিয়ে অনেক প্রশ্ন তুলছে। এখন এখানে কি মানে একটা ছোট্ট উদাহরণ দিতে হয়, সেটা হচ্ছে যে অন্য উদাহরণে যাব আমি। সেটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে একটা উদাহরণ যাব। একটা ছাত্র পরীক্ষার হলে নকল করছে। এখন নকল করার ফলে ওই শিক্ষক এসে সেই ছাত্রকে এক্সপেল্ড করেছে। এখন সেখানে কিন্তু শিক্ষক একটা কাজ করতে পারতেন যে তুমি নকলটা দিয়ে দাও, তুমি আর এই কাজ করো না, পরীক্ষা দাও। এটা হয়তো ওই শিক্ষকের মহানুভবতা হতো, বাট তিনি যে এক্সপেল্ড করেছেন এটা কিন্তু তার দোষ না। হ্যাঁ, হ্যাঁ। এখন এই লাল কার্ডটাও সেম বিষয়টা হচ্ছে, একটু মাইনর ফাউল ছিল, আমার কাছে মনে হয়েছে যে একটু মাইনর ফাউল ছিল এখানে। হলুদ ইয়েলো কার্ড দিলেও দিতে পারতো, বাট রেড কার্ড এনাফ হয়েছে, কারণ সিচুয়েশনটা ওয়াইজ রেড কার্ড আসলে ডিমান্ড করে, যে ডিমান্ড করে কারণ হচ্ছে লাস্ট ম্যান ফাউল তো, এবং বলে জিরো কন্টাক্ট। হ্যাঁ, লাস্ট ম্যান বলে কোনো কন্টাক্টই ছিল না। লাস্ট ম্যান ফাউলের ক্ষেত্রে আসলে তার মধ্যে মোমেন্টটাও ক্রুশিয়াল একটা মানে শিওর 100% গোল স্কোরিং চান্স, যে হ্যাঁ, কারণে আসলে রেড কার্ডটা লাস্ট ম্যান ফাউল থেকে লাস্ট ম্যান ফাউল হওয়ার কারণে আসলে রেড কার্ডটা হয়েছে। হ্যাঁ, তারপরের ব্যাপার হচ্ছে যে পিএসজি এর পরে যেটা খেলছে মনে হচ্ছে যে প্রত্যেকটা মিনিটই যেন 85 মিনিট। হ্যাঁ, হ্যাঁ, ওরা মানে পিএসজি যে পুরো- 10 জনের এগেইনস্টে 11 জন খেলছে, এটা ফুল অ্যাডভান্টেজটা মানে যে একদম। একজনের জন্য যে স্পেসটা ক্রিয়েট হয় স্পষ্টভাবে পিচে, আসলে- সেটা আসলে পিএসজি পুরোপুরিভাবে ওই স্পেসটা কাজে লাগিয়েছে। এবং আমি একদম সেম অ্যাজ আর্লিং হালান্ড আমি বলবো যে আসলে লেভানডস্কিরও আমি অনুপস্থিতি দেখেছি মাঠে, লেভানডস্কির পারফরমেন্সটাও। বাট রাফিনহা, তিনটা মানুষ, বার্সা ফ্যানরা অবশ্যই তিনটা মানুষের জন্য কষ্ট পাবে। একটা হচ্ছে রাফিনহা, একটা হচ্ছে রোনাল্ড আরাউহো, আর নাম্বার 3 হচ্ছে টার স্টেগেন। বিশেষ করে টার স্টেগেন সেকেন্ড লেগে অমানবিক, অতিমানবিক ছিল, মানে একদম শেষ গোলটা তো সে সেভও দিয়েছে, রিবাউন্ডে আসলে গোল, রিবাউন্ড ওখানে কিছু করার নেই। জোলেস কুন্ডের একটা ভুল ছিল। আর দ্বিতীয় গোলটা ভাই যেটা হচ্ছে সমতায় বা লিডে যায় বা পিএসজি, সেই গোলটা ভিতিনহার গোলটা, সেটা কিন্তু ভাই পুরাটা আসলে বুঝাই গিয়েছে যে আরাউহো না থাকায় যে ডিফেন্সের যে মনোভাব সেটা যে পুরোপুরি ভেঙে গিয়েছে, সেটা কিন্তু ওই গোলেই বুঝা গেছে। ভিতেনা পুরো একটা স্পেস পেয়েছে পুরো শটটা মেপে মারার জন্য। রাইট। এবং এই ম্যাচটা বা এই টাইটার আরো কিছু জিনিস আসলে বার্সা ফ্যানদের চোখে, আমি যেহেতু এজ এ বার্সা ফ্যান আমি বিভিন্ন কমিউনিটিতে আছি, সেটাতে অনেকেরই চোখে পড়েছে। সেটা হচ্ছে যে ওসমান দেমবেলে এবং লুইস এনরিকে, এই দুইজন মানুষের অতি উৎসাহী এবং অতি উদযাপন, যেটা সাধারণত আমরা ফুটবল খেলায় দেখি না, অনেক ক্ষেত্রেই আমরা দেখি। আমরা কিন্তু দেখেছিলাম যে ফিলিপে কোতিনহো যখন বায়ার্নের হয়ে বার্সার গোল করলো, সে কিন্তু হাত সারেন্ডার করে দিয়েছিল যে সেলিব্রেশন করবে না। দ্যাটস মানে এটা আসলে লয়ালিটি, এবং এটা অনেকটা থাকা উচিত। রোনালদোকেও দেখা গিয়েছে ম্যান ইউ এগেইনস্টে যখন রিয়াল মাদ্রিদের গোল করলো, কোনো সেলিব্রেশন করলো না। আমি বলবো যে বিশেষ করে ওসমান দেমবেলেকে বার্সেলোনা কিন্তু অনেক দিন টেনেছে, ইনজুরিতে থাকার পরেও তাকে টিমে পুরো হাসপাতাল খরচ বিয়ার করছে, তাকে বিক্রি করতে হয়েছে বার্সেলোনার অনেক কম দামে। হ্যাঁ, সেই যে দামে কিনছিল, সেইখান থেকে আসলে তার এই আচরণটা আমার কাছে, ফার্স্ট লেগের উদযাপনটা আসলে কোনোভাবে, সেকেন্ড লেগেও সে অনেক রাফ ছিল। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, সেকেন্ড লেগে কিন্তু আবার বার্সেলোনার প্লেয়ারও আমি দেখলাম যে ডেমবেলের উপর বেশ রাফ ট্যাকল করছিল, মানে হার্ড ট্যাকল করছিল, মেনে নিতে পারে না আসলে। যাই হোক, এর পরের যেটা আমার কাছে না মনে হয়েছিল যে আমি কিন্তু বলছিলাম যে অ্যাথলেটিক আর ডর্টমুন্ডের খেলার কথা, যে অ্যাথলেটিকো মাদ্রিদকে একের অধিক গোল হয়তো ডর্টমুন্ড দিতে পারবে না, কিন্তু ডর্টমুন্ড এটা কি হলো মানে ভাই, এটা আমার মনে হয় কোয়ার্টার ফাইনালে যদি মাদ্রিদ আর সিটির ম্যাচটা আমরা না গুনি, তাহলে কোয়ার্টার ফাইনালের সবচেয়ে বেশি এক্সাইটিং দারুণ নেল বাইটিং ম্যাচ কিন্তু বরুসিয়া আর অ্যাথলেটিকো মাদ্রিদ, মনে হয় 5-4 এ হচ্ছে সেটেল, 5-4 এ জিরা হইছে, 5-4 এ সেটেল হইছে। তার মধ্যে বড় ব্যাপার কি ভাই, ডর্টমুন্ড প্রথমে লিড নিছে, লিড নেওয়ার পর অ্যাথলেটিকো সেকেন্ড হাফে এসে লিড নিছে, তারপর ডর্টমুন্ড আবার লিড নিছে, রাইট। ঠিক আছে, পুরো ম্যাচটা কিন্তু মানে ইয়া হইছে অনেক,
এবং ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় যে এই পাশের সেমিফাইনালটা অনেকে পাত্তা দেবে না, কারণ রিয়াল বায়ার্ন সেমিফাইনাল, বাট আমার মনে হয় যে বরুশিয়া কিন্তু একটা ডর্টমুন্ড পিএসজির ম্যাচটাও দেখার মতো হবে, এটাও ইন্টারেস্টিং হবে এবং ডর্টমুন্ডকে কোনোভাবে ফেলে দেওয়া সুযোগ। আমরা কিন্তু বলেছিলাম যে অ্যাথলেটিকোর ডিফেন্স সিমিওনি বাস পার্কিং স্টাইল, ওই পার্কিং স্টাইলে কিন্তু 4টা গোল সেকেন্ড লেগে আসলে করা, এটা মানে খুবই। এবং আমি দেখলাম যে ওবলাককে নিয়ে আমি কিন্তু কথা বলছিলাম যে ওবলাক ইজ এ মানে ফ্যান্টাস্টিক গোলকিপার, বাট ওবলাকের পারফরমেন্সও কিন্তু ঘাটতি ছিল। অবশ্যই দেখলাম যে গোলগুলো যেগুলো কনসিড হয়েছে সেখানে কিন্তু তার পারফরমেন্স আমি দেখলাম যে একদমই জিরো ইনভলভমেন্ট ছিল, কিছু করলেও করতে পারতো। বিশেষ করে প্রথম 2টা গোল আমি দেখলাম যে ডর্টমুন্ডের প্রথম 2টা গোল কিন্তু আসলে এখানে ওবলাকের। কিন্তু এখানে ডর্টমুন্ডকে আমি একটু ক্রেডিট দেব, সেটা হচ্ছে ডর্টমুন্ড কিন্তু 1 সেকেন্ডের জন্য বিশ্বাস হারায় না টিম। না, ওরা একটার পর একটা কিন্তু চান্স ক্রিয়েট করেই যাচ্ছিল, দ্যাটস ভেরি ফ্যান্টাস্টিক। এবং সেই চান্স থেকে কিন্তু আসলে চান্সগুলো কনভার্ট করার কারণে কিন্তু ডর্টমুন্ড আসলে এখান থেকে জয় নিয়ে বের হতে পারছে। এবং এই ম্যাচটা কিন্তু আমার মানে এত ভালো লাগছে দেখে যে যাই দেখি যেই জয় হোক, ফুটবলের জয় হয়েছে এই খেলাটায়। রাইট। যাই হোক, এবার আমরা একটু ম্যান সিটি আর রিয়ালের টাইটা নিয়ে কথা বলি। এখানে আসলে আমি প্রথমেই বলেছি ফার্স্ট লেগে কেভিন ডি ব্রুয়না, তারপরে জেরেমি ডোকু, এডারসন, এদেরকে কেন মাঠে, ওয়াকার তো ইনজুর্ড ছিল, কেভিন ডি ব্রুয়না ভাই কিছুটা ইনজুরিতে ছিল, না কিন্তু খেলাতে পারতো, শারীরিক অসুস্থতা ছিল, মানে অ্যাভেলেবল ছিল। পোস্ট ম্যাচে বললো কি ভাই সে নাকি আপনার ড্রেসিং রুমে যাওয়ার পরই ভমিট করা শুরু করে, যে কারণে আর কি তার না ইভেন না ডোকুর কথা। হ্যাঁ, ডোকুকে তো একদম ভাই, ডোকু কালকেই দেখালো যে ও কতটা ওয়ার্থ ইট। ও আর্লিং হালান্ডকে এত লম্বা টাইম যে খেলাইলো কোনো কারণই নাই। এবং সেকেন্ড লেগে আমরা দেখলাম কিন্তু সেকেন্ড লেগে কিন্তু আলভারেজ নামার পর আমি মানে আলভারেজও গোল পায় নাই, বাট সে কিন্তু সময় পাইছে 30 মিনিট, বাট আলভারেজের কিন্তু আমি মনে করি ভাই গেম ইনভলভমেন্ট আছে। আমি মনে করি আলভারেজ যদি সেকেন্ড হাফ পুরাটা খেলতো তাহলে হল্যান্ড থেকে ভালো পারফর্ম করতো। হল্যান্ড কালকে আমি পুরো ম্যাচ দেখলাম এবং যারা দেখেছেন তারা হয়তো এগ্রি করবেন, হল্যান্ড পুরো ম্যাচে হয়তো 3টা কি 4টা শট নিয়েছে, 4টে হেডার, 5 থেকে একটা শটও চালাতে পারে নাই, পায় নাই সে, পায় না। একটা তার পাস ছিল, ভালো একটা পাস দিছিল আপনার যে এটা থ্রু কি একটা পাস দিল ছিল, এছাড়া আর কোনো ইয়ে নাই। বাট মানে আর্লিং হালান্ডের চেয়ে কিন্তু আলভারেজের হচ্ছে গেম ইনভলভমেন্ট, যথেষ্ট সুযোগ হল্যান্ড পেয়ে গিয়েছে। এখন আলভারেজও আসলে আমার মনে হয় আলভারেজকে এখন এইভাবে আর যদি মানে পেপ গার্দিওলা কি ভাবছে আমি জানি না, আলভারেজকে যদি এভাবে আসলে ফেলে রাখে মানে অযত্নে সোনাও আসলে ক্ষয় হয়ে যায়, তো আমার মনে হয় না আলভারেজ বেশি দিন ম্যান সিটিতে ইয়া করবে, কারণ সেও বেস্ট 11 ডিজার্ভ করার মতো প্লেয়ার। এবং নিঃসন্দেহে এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, অনেকেই বলছে যে আসলে সিটি ভালো খেলছে, একটা মানে কথা হচ্ছে কি যে ভাই খালি অ্যাটাকটাই কিন্তু খেলার পার্ট না, ডিফেন্স ইজ আ বিগ পার্ট, এন্ড সেটাই কিন্তু মাদ্রিদ আসলে দ্যাট ওয়াজ ভেরি অসাম। বিশেষ করে অ্যান্টোনিও রুডিগার, দানি কারবাখাল আর আন্দ্রে লুনিন। আমার মতে এতিহাদে যদি এইভাবে জিততে হয় সেকেন্ড লেগ, তাহলে আমার মনে হয় এইভাবেই খেলা উচিত ছিল, কারণ যেভাবে ওরা ডিফেন্সিভ রেজিলিয়েন্স দেখিয়েছে, আমার মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদ আসলে প্রথম গোলটার পর থেকেই ওরা এটাই ভেবে নিয়েছে যে ওরা এক্সট্রা টাইম এবং পেনাল্টি পর্যন্ত খেলাটা গড়াবে, এবং ওরা সেভাবেই খেলেছে। আমি কিন্তু দেখলাম না যে যখন ফাইনাল থার্ডে খেলা হচ্ছে ম্যান সিটির তরফ থেকে, তখন কিন্তু কোনো প্লেয়ার ভাই খেয়াল করছেন নাকি জানি কোনো প্লেয়ার কিন্তু ট্যাকেল করতেছিল না, দে আর হোল্ডিং দেয়ার গ্রাউন্ড। ডি বক্সের ভিতরেই আমার 9টা প্লেয়ার 9 জন প্লেয়ারকে গার্ড দিয়ে বসে আছে, এবং ফাইনাল কি পাসগুলো ম্যানচেস্টার সিটিতে দিবে সেই গ্যাপগুলোই পাচ্ছিল না। অনেক পাসিং করছে ডি বক্সের আশেপাশে, বাট ভিতরে গিয়ে কিন্তু ডিফেন্সিভ শিল্ডটা চমৎকার, হ্যাঁ ওই শিল্ডিংটা কিন্তু পার করতে পারে না। বিশেষ করে মিডে টনি ক্রুস, কামাভিঙ্গা, ভালভার্দে তো একদম ম্যান অফ দ্য ম্যাচ পারফরম্যান্স ছিল, মানে অসাধারণ একটা ডিফেন্সিভ খেলা কাকে বলে। টনি ক্রুসকে আমি দেখলাম যে ডি বক্সের মধ্যে এসে ট্যাকেল করতেছে, এবং মোস্ট অফ দ্য টাইম সে ফাইনাল মানে নিচের ডিফেন্সিভ থার্ডেই ছিল। হ্যাঁ, এবং লুনিন বলতেই হবে এটা আসলে। আর একটা ব্যাপার হচ্ছে কি, রিয়াল মাদ্রিদ তো আসলেই রয়্যাল মাদ্রিদ, এটা সত্যি, যে যাই বলুক, যে যত কথাই বলুক, আর তারা আমাদের রাইভাল হোক। ইউসিএল এ আসলে কখনো রিয়াল মাদ্রিদকে রাইট অফ করা যায় না, না এটা আসলে ইনসেইন। রিয়াল মাদ্রিদ মানেই এটা সামথিং স্পেশাল। ভাই গত অ্যানালাইসিসও কিন্তু প্রি অ্যানালাইসিসও আমি বলেছিলাম যে 60% চান্সেস, বাট পারলে, হ্যাঁ আপনি আমরাই বলেছিলাম যে পারলে রিয়াল মাদ্রিদই পারবে ইতিহাদে, অন্য টিমের দ্বারা এটা সম্ভব না, সেটাই কিন্তু আসলে ঘটিয়ে দেখা। এবং আমার মনে হচ্ছে যে এই বছর চ্যাম্পিয়ন্স লিগ আসলে এখন রিয়াল মাদ্রিদেরই।
হওয়া উচিত, কারণ গত 2 সিজনে যা হয়ে আসছে, এই ম্যাচে যে জয়যুক্ত হয়েছে সেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এইবারও আমার মনে হচ্ছে এই ধারাটাই অব্যাহত থাকবে, এটা মানে শিওর, কারণ এখানে আর সুযোগ নাই। বায়ার্ন আমার মনে হয় না এখনের যে ফর্ম আছে সেটা যে রিয়ালের সাথে খেলার মতো ফর্মটা আসলে নেই। তারপরে কখন কি হয় এটা তো বলা যায় না। তবে আরেকটা বিষয় হচ্ছে লাস্ট যে ম্যাচটা, সেটা হচ্ছে যে বায়ার্ন আর্সেনাল, এই ম্যাচটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই। একদম মানে এক্সপেক্টেড রেজাল্ট হইছে যে বায়ার্ন থ্রু করছে, আলিয়ান্স এরিনাতে বায়ার্ন থ্রু এটা মানে করবে, কিন্তু 1-0 গোলে খেলা শেষ হইছে। এইটা মনে হয় যে আর্সেনালের এটা হচ্ছে এইটা ক্রেডিট ওদের, এটা ছাড়া আর আর্টেটার টিম যে আসলে এক গোল পর্যন্ত নিজেদেরকে কনসিড করবে, ওরাও দেখলাম খুশি হয়েছে, ওরাও খুশি হয়েছে যে না সম্মান সহিত হেরেছে। ওরাও ওদের পেজে দেখলাম বেস্ট পোস্টার্স দিছে যে ফাইট করছে, হ্যান্ড করছে, ত্যান করছে, আগর বাগর অনেক কিছু বলছে। তো ব্যাপারটা ওটাই যে আসলে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ যেগুলো গেছে, আমি মনে হয় না যে কোনো এক পেশে ম্যাচ হয়েছে, সবগুলোই টান উত্তেজনা হয়েছে। আর বার্সা পিএসজির সেকেন্ড লেগে রেজাল্ট 4-1 হয়েছে, বাট খেলা তারপরও এক্সাইটিং ছিল। বার্সা কিন্তু 10 জন নিয়েও ফাইট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে এটা সম্ভব না, এটা খুবই টাফ। এটা মানে আমরা সকল খেলাতেই দেখছি যে যখনই একজন ম্যান কমে যায় তখন আর আসলে কিছু করার থাকে না। দ্যাটস ইট। তো আমার মনে হয় যে অনেক কথা বললাম, কথা বলে তো সারাদিন কথা বললে তবে খেলা নিয়ে সারাদিনে কথা বলা আমরা আবার চেষ্টা করব সেমিফাইনালের আগে চলে আসার, 2-1 দিন আবার একটু কথা বলার জন্য চেষ্টা করব। তো এখন মতো ভাই আমাদের সেমিফাইনালিস্টদের একটা রানডাউন দিই, সেটা হচ্ছে বার্সা বনাম আপনার পিএসজি বনাম ডটমুন্ড এবং বায়ার্ন বনাম রিয়াল মাদ্রিদ। আমি তো দেখতেছি রিয়াল আর ডটমুন্ড ফাইনাল খেলবে। আমারও মনে হচ্ছে ভাই, কেন জানি আমি জানি না, বাট আমার তাই মনে হচ্ছে যে মাদ্রিদ আর ডটমুন্ডের একটা ফাইনাল আমরা দেখতে পারি। যাই হোক, দেখা যাক, লেটস সি। আর আল্লাহই জানে মিশআপ হয়ে গেলে আবার আমরা অল বুন্ডেসলিগা ফাইনাল হয়ে যেতে পারে ভাই। ডটমুন্ড আর ইউসিএল কিন্তু এটা কোনো অস্বাভাবিক কোনো ব্যাপারই না। ইউসিএল এর সব টিমই আসলে নিজেদের বেস্টটা দেয়, সম্ভব কিছু না। বাট আমি টমাস তুখেলকে নিয়ে অত আশাবাদী না, বায়ার্নের টিমও না আর টমাস তুখেলকে নিয়েও না। সেটা বায়ার্নের ফর্মও আসলে সেটা বলে না। দেখা যাক কি হয়। আমরা আবার চলে আসবো আপনাদের কাছে সেমিফাইনালের আগে কিছু প্রি অ্যানালিসিস নিয়ে। তো ততদিন পর্যন্ত সঙ্গেই থাকুন, ভালো থাকুন।